নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেস সভায় গেলে কাটা হবে সরকারি প্রকল্প, ভাইরাল অডিও ঘিরে তীব্র বিতর্ক। আমরা গরিব বলে ঘর পাই না, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় উপেক্ষিত চাতলার শতাধিক পরিবার। কিশোরনাথ জিন্দাবাদ স্লোগানে মুখর বরখোলা, বিজেপিকে প্রার্থী করার দাবি। ভূমিহীনদের নয়, জমির পাট্টা আদানি আম্বানিদের, বিজেপিকে তীব্র আক্রমণ গৌরব গগৈয়ের। শিলচরে চুরি গেল রয়্যাল এনফিল্ড মোটরবাইক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক আনুগত্য বাধ্যতামূলক, এমন দাবি বহুদিন ধরেই লোকমুখে শোনা যাচ্ছিল। শাসক দলের তরফে বরাবরই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এবার একটি ভাইরাল অডিও ক্লিপে বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডিংয়ে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কাছাড় জেলা কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি সজল আচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে কেউ যেন অংশগ্রহণ না করে। অডিও অনুযায়ী যদি কেউ ওই অনুষ্ঠানে যান তবে তাদের অরুণোদয় প্রকল্প, রেশন কার্ড সহ একাধিক সরকারি সুবিধা থেকে বাদ দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিরোধী দলগুলির একাংশের মতে এই ঘটনা শাসক দলের গভীর অসহায়তা এবং ভয়ের বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েই সাধারণ মানুষকে হুমকি দিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বর্তমান ক্ষমতাসীন দল। অনেকের মতে এই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করে প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয় তবে তা রাজ্যের রাজনৈতিক পরিবেশে আরো উত্তেজনার সৃষ্টি করবে। কংগ্রেস প্রার্থী তাদের সম্বর্ধনা হয়তো আপনারা সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা কেউ কিন্তু ভুলেও কিন্তু এই ইয়ে দিবেন না। যদি আপনারা কেউ যায় আর কোনো ধরনের যদি মানে আমরা পার্টি অফিস থেকে দেখে বা কেউ খবর পায় কোনো ফটো থাকে, তাহলে আপনারা কিন্তু অনুরোধ রেশন কার্ড হোক আর যে কোনো প্রকল্প এটা কিন্তু ক্যান্সেল হইব, এটা মনে রাখবা। কেউ যাতে ভুলেও যায় না, আপনারা সবাই বিয়ার আপনারা সবাই মনে রাখবা, কেউ ভুলেও দিবে না। এই বাইকানো বলে একটু দেখি কিতাব কিতাব শুনি, এটা যেইবাও না, সবার কাছে আমার এটা অনুরোধ রইল। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় বারবার আবেদন করেও ঘর পাচ্ছেন না কাছাড় জেলার তাপাং ব্লকের চাতলা দুর্গাকোনা গ্রামের বহু গরিব পরিবার। ৪ নম্বর ওয়ার্ডেরই মানুষদের অভিযোগ, জিও ট্যাগিং হওয়ার পরও তাদের নাম আসেনি সরকারি তালিকায়। আবার বহু ভাঙা ঘর এখনও জিও ট্যাগই হয়নি। এলাকার মাটির ও বাঁশবেতের ঘর বৃষ্টিতে জর্জরিত অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারগুলি। স্থানীয়রা অভিযোগ করেন, ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও ভোটের পর কেউ খোঁজ রাখে না। তারা আরও বলেন, জীবিকা সখীরা অনেক ক্ষেত্রেই ভুল জিওট্যাগ করেছে কিংবা সময় মতো করেননি। ক্ষুব্ধ গ্রামবাসীরা সরকারের কাছে সংবাদ মাধ্যম মারফত দ্রুত সঠিক জিওট্যাগ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার আবেদন জানান। নমস্কার, আমার নাম নন্দকিশোর ভর। আমার কথা এটাই যে আমাদের এই অঞ্চলে, এই বাগান অঞ্চলে মানে প্রচুর ঘর এখনো জিওট্যাগ হয় নাই। আর আমাদের কথা এটাই যে জীবিকা সখীকেও দেওয়া হয়েছিল যে আইডিটা, এইটা ধরে নেন যে 10 দিনের সময় বা 7 দিনের সময় দেওয়া হয়েছে, কিন্তু এখানে আছে আমাদের 10টা ওয়ার্ড। এই অত বড় অঞ্চলের মধ্যে এই জীবিকা সখীটাও যে করবে এটার মানে তারও মানে সম্ভব নয়। এর জন্যে আমাদের অনেক বঞ্চিত রয়েছে গরিব গরিব মানুষ, যে জিওট্যাগ হয় নাই। আর এমন কি যে ওদের ঘরে বৃষ্টি পড়ছে, এখন জল, সারা জল, বৃষ্টির জল ঘরে ঢুকছে, কিন্তু আমরাকেও দেখে খারাপ লাগছে। আর নামও লিস্টের মধ্যে নামও আসেনি। এখন আমাদের এইটাই কথা যে আমাদের জিওট্যাগটা আবার হোক, সরকারের কাছে এইটাই দাবি যে জিওট্যাগটা আবার ছাড়ুক আমাদের এই ওয়ার্ডের মধ্যে বা এই চাতলাম জিপির মধ্যে। আর আমাদের এই গ্রামে অনেক দুর্নীতি, ধরেন যেমনি আমাদের এই যে পিএইচই
পিএইচিতে আজকে অনেক টাকা খরচ করে সরকার আপনাদেরকে পিএইচি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঘরে ঘরে কেউর ঘরে জল পড়ে নাই, আর কন্ট্রাক্টরও এখন পাত্তা নাই। আজকে 1.5-2 মাস থাকি পিএইচিও বন্ধ, আর ঘরের ব্যাপার তো এটা আছেই। আর রাস্তাঘাটও আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাঘাট এমন অবস্থা যে একটা মানুষ যদি অসুখ হয়ে যায় তো ওকে কাঁধে করে টেনে নিয়ে মেডিকেল নিয়ে যেতে লাগে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বরখোলা সমষ্টিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শনিবার আলগাপুর গ্রামে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে ঘিরে উঠল কিশোরনাথ জিন্দাবাদ স্লোগান। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে জানান, স্বাধীনতার পর দীর্ঘদিন এলাকার উন্নয়ন স্তব্ধ ছিল, তবে কিশোরনাথ বিধায়ক থাকাকালীন সময়ে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। বর্তমানে মিসবাউল ইসলাম লস্করের আমলে তেমন উন্নয়ন হয়নি বলেই তাদের দাবি। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন কিশোরনাথ এবং তার প্রচেষ্টায় এমকে ডায়েক এলাকার ভাঙন দ্রুত সংস্কার হয়। এই প্রেক্ষিতে এলাকাবাসী বিজেপির সর্বস্তরের নেতৃত্বের কাছে আহ্বান জানান 2026 সালের নির্বাচনে কিশোরনাথকে বরখোলা থেকে প্রার্থী করা হোক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি আদিত্যগিরি বরসিনহা, সমাজসেবী শঙ্কর শীল, রাজা মানু সিনহা, ব্রজকিশোর মিশ্র সহ একাধিক বিশিষ্টজন। ব্যাপার নিয়ে, এই বাঙ্গার ব্যাপার নিয়ে সর্বপ্রথম আমরা উনাকেই পেয়েছি। উনি এই বাঙ্গার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আমাদেরকে আশ্বস্ত করে দেন যে অতি শীঘ্রই আমি কাজটা করিয়ে দেব, এবং সঙ্গে সঙ্গে উনি ডিপার্টমেন্টের আধিকারিকগণের সাথে যোগাযোগ করার পরে দেখা যায় বোধহয় 3-4 দিনের ভিতরেই আমাদের কাজটা শুরু হয়ে গেছে, এবং আজ সেই কাজ কমপ্লিট হয়ে উনি করিয়ে দেখিয়ে দিয়েছে। ওনার জন্যই আজকে এই কাজটা সম্ভব হলো। আমরা ওনাকে এই জনসাধারণ, এই আলগাপুর রাজনগরবাসী জনসাধারণ এই জন্যে, ওনার এই কাজের জন্যে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর ধরবো যে একটা আমরা হাঁটাফেরা করতে পারি, ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে, তাই ওনাকে অনেক ধন্যবাদ জানাই কিশোরদাকে। আর আরেকটা বলতে চাই, আমাদের বিজেপির কমিটি যারা আছে, কেন্দ্রীয় কমিটি বা আমাদের রাজ্যর যে আছে পদাধিকারী, তাদেরকে অনুরোধ করতেছি যে যে কোনো এমএলএকে দেন, কিন্তু কিশোরদাকে আমরা দেখতে চাই এই বরখোলার সমষ্টিতে, কারণ আমাদের ডেভেলপমেন্ট অনেক বাকি রয়েছে। ওই কিশোরদা যদি হয় আমাদের অনেক ডেভেলপমেন্ট হবে বলে আমরা আশা রাখছি। কিশোরনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কিশোরনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ। কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ। ভূমিহীনদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিজেপি এখন গরিবদের উচ্ছেদ করে শিল্পপতিদের জমি দিচ্ছে। শনিবার হাইলাকান্দির বেসিক চৌরঙ্গিতে এক দলীয় সভায় এভাবেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা জোরহাটের সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, বিজেপি ধনীদের দল আর কংগ্রেস গরিব মানুষের দল। কংগ্রেস ক্ষমতা এলে আদানি আম্বানিদের দেওয়া জমি গরিব মানুষদের ফিরিয়ে দেবে। সভায় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে গগৈ সম্প্রীতির রাজনীতির বার্তা দেন। এদিনের জনসভায় কংগ্রেসের বিভিন্ন সহ সাংগঠনিক শাখার নেতাকর্মী সহ কয়েক হাজার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ অসমীয়া মানুহৰ কথা, যি আজিৰ তাৰিখত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অত্যাচাৰ সহ্য কৰি আছে। সেই দুখীয়া মানুহৰ আজি এই দাবী, যি দুখীয়া মানুহৰ ঘৰ আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া উচ্ছেদ কৰিছে। এই দাবী হৈছে এই জ্যোতিষা দাসৰ মাতৃ, যি জ্যোতিষা দাসে আজি ভ্ৰষ্টাচাৰৰ ভাৰ সহ্য কৰিব পৰা নাই আৰু সেইকাৰণে নিজৰ প্ৰাণ হেৰুৱাবলৈ কৈছে। আজি অসমৰ ভিতৰত আমি দেখা পাইছো, আজি PWD বিভাগ, এই PWD বিভাগ কাৰ হাতত আছে? এই PWD বিভাগৰ দায়িত্ব আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ ওচৰত আছে। আৰু এই PWD বিভাগৰ ভিতৰত কি হৈছে যে কিছু বিশেষ ঠিকাদাৰক সহায় কৰিবলৈ সৰু সৰু জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ ওপৰত আজি তেওঁলোকৰ ওপৰত ইমান প্ৰেছাৰ দিছে, ইমান হেঁচা দিছে কি কাম অধুৰা হ'ব পাৰে, কাম নোহোৱা হ'ব পাৰে।
কিন্তু 100% বিলৰ পেমেণ্ট ঠিকাদাৰক দিবই লাগিব। এয়া হৈছে বৰ্তমান পিডব্লিউডি বিভাগৰ দায়িত্ব। এয়া হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কেলেংকাৰীৰ প্ৰতি শূন্য সহিষ্ণুতা, জিৰো টলারেন্স। শিলচর শহরের কনকপুর এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর বাইক চুরির ঘটনা। বাড়ির সামনের রাস্তা থেকে চুরি হয়ে যায় একটি দামি রয়্যাল এনফিল্ড মডেলের মোটরসাইকেল। ভুক্তভোগী শামসুর উদ্দিন কনকপুর দ্বিতীয় খণ্ড মজুমদার লেনের বাসিন্দা রাঙ্গিরখাড়ি আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী তার রয়্যাল এনফিল্ড মেটিওর 350 নম্বর AS11Z3019 বাইকটি রাতের বেলায় তালা মেরে পার্ক করলেও পরদিন সকাল 6:30 উঠে দেখতে পান বাইকটি নেই। বাইকটি পেশাদার চোরচক্রের হাতে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাঙ্গিরখাড়ি পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিলচর ও পার্শ্ববর্তী এলাকায় বাইক চুরির ঘটনা বাড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। কালকে বিকালে আমি বাইক রাখলাম, ওই জায়গাতে রাখার পরে আমি গিয়ে গরু ঢুকছি। গরু ঢুকে আবার বাতু খাই আমি ঘুমাইছি। ঘুমানোর পরে সকালে যখন 6টার সময় উঠেছি ঘুম থেকে, উঠিয়া মোটর শুনছিতাম, দরজা খুলিয়া দেখি, গ্রিল খুলিয়া দেখি আমার বাইক নাই। তো বাইক নাই খুঁজি করার পরে তোমার আত্মীয় স্বজন সব জিজ্ঞা করলাম, কেউ তো কইতো না, নিছুন না। আর বাইকের চাবি আমার গরু। এরপর আমি না পাইয়া গেলাম রাঙ্গাইয়ের থানাত। রাঙ্গাইয়ের থানা যাওয়ার পরে আমি FIR করলাম। FIR সারতে আইলা আইয়া ইনভেস্টিগেশন করিয়া ভিডিওটা লইয়া কেসটা রেজিস্টার করছেন। সেও যদি দয়া করে বাইকটা যদি কোনো জায়গায় দেখেন ফাইয়া তখন যদি আমারও নম্বর দয়া করিয়া যোগাযোগ করবা। আর যে বাইক খাইবা তাকে আমি একটা খুশি মনে একটা সাহায্য করবো। ওগুলো আপনার কাছে অনুরোধ রইল আপনার কাছে। 70 বছরে পা দিল দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটি। খুঁটি পূজার সূচনা বর্ণাঢ্য উৎসবের। বর্ণাঢ্য খুঁটি পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির শারদ উৎসব। এবছর পূজা কমিটি পা দিল 70 বছরে, আর সেই উপলক্ষে আয়োজকদের রয়েছে বিশেষ পরিকল্পনা। রবিবার ধর্মীয় মন্ত্রোচ্চারণ ও খুঁটি পূজার মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। আয়োজকরা জানান, হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডাকবাংলার আদলে প্রতিমা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। 3 দিন ব্যাপী পূজা উপলক্ষে থাকবে মহাপ্রসাদ বিতরণ ও ঢাকঢোল সহ সাংস্কৃতিক পরিবেশনা। বিসর্জনের পরদিন ঢাকঢোল সহযোগে মণ্ডপ ঘুরে দেবী বিসর্জনের আয়োজন করা হবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা শিলচর তথা সমগ্র বরাকবাসীকে শারদীয় আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের খুঁটি পুজো, আমরা 1, 2, 3, 4 করে 70 বছরে আমরা পা দিলাম। এই বছরের পুজো প্রতি বছরে নিয়েই আমরা জাঁকজমক করার আমরা চেষ্টা করছি। এবছর প্যান্ডেলে যে চমক থাকবে সেই চমকটা হলো আমাদের হোয়াইট হাউসের আদলে প্যান্ডেল হবে এবং দুর্গামা হবে ডাক বাংলো আদলে। তারপর আমরা সবাই জানি যে আমরা সপ্তমী, অষ্টমী এবং নবমীতে আমরা প্রবেশ অবাধ, কোনো টোকেন সিস্টেম আমরা প্রসাদ এগুলো করি না। প্রবেশ অবাধ সবার জন্য আমরা প্রসাদের সুবন্দোবস্ত করি আমরা। এবং এই বছর আমরা একটি ভাবনা নিয়েছি যে পঞ্চমী থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। যদিও আজকে খুঁটি পুজোর দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমাদের দুর্গামণ্ডপ প্রাঙ্গণে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা সবাইকে, শিলচর তথা সমগ্র বরাকবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আমাদের এই দক্ষিণ অম্বিকাপুর শ্মশান দুর্গাপুজো কমিটির পুজোতে আসবেন এবং আমাদের এই পুজোকে সুন্দর এবং লাইটিংও তো আকর্ষণ আছে, তারপরেও বিশেষ আকর্ষণ আমাদের হোয়াইট হাউসের আদলে আমাদের প্যান্ডেল থাকবে এবং দুর্গামা থাকবে আমাদের ডাক বাংলো সাজে। আমরা লোকালকে আমরা প্রাধান্য দেই বেশি, তো লোকাল থেকে আমরা ঢাকিটা করছি। 70 বছর আমরা 1, 2, 3, 4 করে 70 বছর তো হলোই আমাদের। মানে পুজোটা কি, আমরা গত বছর থেকে আমরা বিগত বছর প্রতি বছরই আমাদের আমরা অনেক বড় করে পুজো করার চেষ্টা করি। 70 বছর 75 বছর দিয়ে এরকম কিছু নয়, তো প্রতি বছরই নিয়ে এবছরও আমরা পুজো অনেক বড় করার চেষ্টা করছি আমরা। দর্শনার্থীদের মনোরঞ্জনে উধারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবছরের 57তম দুর্গা উৎসবে বিশ্বের সর্বোচ্চ উঁচু বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি মণ্ডপ ও মাটির সিনারি আদলে তৈরি প্রতিমা। রবিবার সকাল 11:30 হাসপাতাল রোড পূজা কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে এবছরের বিগ বাজেটের পুজোর মূল পরিকল্পনা তুলে ধরেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস, সহসম্পাদক আসন দর্শন প্রসাদ, সহসভাপতি পঙ্কজ ভট্টাচার্য,
সম্পাদক চম্পক রায়, বিদ্যুৎ দাস, প্রদীপ সাহা, বিদ্যুৎ দত্ত, সমীর দেব, প্রদ্যুৎ রায় চৌধুরী, শান্তনু সেন, অলোক পাল, নন্দিতা চৌধুরী, শান্তি দাস, বুলটি রায় প্রমুখ। উদারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসী তথা আপামর জনসাধারণ সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবার আমাদের দুর্গাপূজা 57তম বৎসরে পা দিয়েছে। তো দীর্ঘ এত বছর আমরা পূজা করার পর আমাদের অভিজ্ঞতা থেকে দর্শনার্থীদের চাহিদা সব কিছু মিলিয়ে আমাদের এবারকার যে থিমটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের দুর্গা প্যান্ডেলটা হবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে। সেই বিশাল মন্দিরটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির। তো এই মন্দিরটা এবার আমরা তৈরি করতে চলেছি। তো মন্দিরের উচ্চতা থাকবে প্রায় 100। এই প্রেস মিটে হাসপাতালের সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সাংবাদিক ভাইদের দাদাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। গত বছরও আমাদের যে পুজো হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন, একটা বিরাট সাফল্য অর্জন করেছে পুজোয়। তো একটা বড় কিছু জিনিস করতে হলে স্বাভাবিকভাবে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের অসংখ্য প্রয়োজনের দরকার, যেটা আমরা বিগত বছর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। এবং বিশেষ করে প্রশাসনের যে দিকটা থাকে, আমাদের একটা অসুবিধা হয় যে আমাদের রাস্তাটা এক সাইডেড থাকায় আমাদের কিছু গাড়ি অনেক আগের বার মানে নো এন্ট্রি ছিল, কিন্তু বিগত দিনে নো এন্ট্রি ছিল না। আমরা আপনাদের মাধ্যমে আমরা কাছাড়ের এসপি মহোদয়, প্রশাসনকে এবং ডিসি মহোদয় সবার কাছে আমরা একটা অ্যাপিল করেছিলাম যে আমাদের রাস্তাটা যাতে নো এন্ট্রি দেওয়া না হয়। ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের নো এন্ট্রি দেননি। তার জন্য আমাদের এখানে অনেক লোক সমাগম হয়েছে, গাড়ি নিয়ে ডাইরেক্ট মানুষ আমাদের পূজা প্যান্ডেলের সামনে এসেছেন। এখানে কোনো ভিড়ও নেই। এবারও আমরা প্রশাসনের কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাই। ধলাই বিধানসভায় গ্রীষ্মকালীন কর্মশালার সফল সমাপ্তি। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট সিসিজেসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হল 15 দিন ব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালা। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় ও বড়জেলেঙ্গা পাইনিয়র সংঘের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, স্কুল পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, পাইনিয়র সংঘের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, কমলেন্দু দে, শিক্ষক সমীরণ রায় ও প্রাক্তন জিপি সভাপতি শশাঙ্ক সেন। বক্তারা সরকারিভাবে এমন উদ্যোগের প্রশংসা করে জানান, এই কর্মশালাগুলি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক। এদিন সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা সঙ্গীত, যোগব্যায়াম এবং নাটক পরিবেশন করে। সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষকালের গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন ধলাইয়ে। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হয় ধলাইয়ে। ধলাই মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই পিএম শ্রী বিএনএমপিএইচ স্কুলে আয়োজিত 15 দিনের কর্মশালায় যোগব্যায়াম, ধামাইল নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য ও সঙ্গীতের উপর মোট 60 জন প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ সাংস্কৃতিকের উপর গুরুত্ব দিয়েছে। গ্রামাঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যা ভালো প্রতিষ্ঠানের অভাবে প্রস্ফুটিত হতে পারে না। সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। বক্তব্য রাখেন ধলাই জিপি প্রাক্তন সভাপতি ভূষণ পাল। তিনি বলেন, বর্তমান সময় প্রতিযোগিতার যুগ। এই সময়ে শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার সাথে সাথে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সরকারও এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তাছাড়া বক্তব্য রাখেন ধলাই জিপি সভানেত্রী গৌরী পাল, শিক্ষাবিদ বিধানচন্দ্র পাল প্রমুখ। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় পরিচালনায় আমরা 15 দিনের
আমাদের যে গ্রীষ্মকালীন যেটা কর্মশালা সেটার আজকে সমাপন হয়েছে। আমাদের জেলা পরিষদ সদস্য পঙ্কিনাথ চৌধুরী, জিপি প্রেসিডেন্ট গৌরীপাল মহাশয়া, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমাদের নিয়তি বর্মন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের যিনি সভাপতি সঞ্জয় কৈরি, নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মলকান্তি দাস, সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী সহ ভূষণ পাল, বিধানচন্দ্র পাল এবং অন্যান্য অতিথিরা ওনারা এখানে উপস্থিত হয়ে যারা এখানে এই 15 দিন এই কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন, খাসি সম্প্রদায়ের মানুষ, ডিমাসা সম্প্রদায়ের মানুষ, মণিপুরী এবং ধামাইল প্রশিক্ষণের জন্য বাঙালি সম্প্রদায়ের মানুষ, এখানে যোগা প্রশিক্ষণ হয়েছে এবং সঙ্গীত শিল্পীরা এখানে প্রশিক্ষণ নিয়েছে। তো সব মিলিয়ে এখানে 60 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। আজকে আমাদের কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ক্যাম্প আয়োজনের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের শ্রদ্ধার, সকলের প্রিয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমাদের সোনাইতে মন কি বাত শুনলেন বিজেপি কর্মীরা, উন্নয়নমূলক বার্তা পৌঁছালো জনগণের কাছে। রবিবার সকালে দেশজুড়ে সম্প্রচারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 124তম মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন সোনাই বিধানসভার বিজেপি নেতাকর্মীরা। দক্ষিণ সৈয়দপুর জিপির অন্তর্গত 201 নম্বর বুথে উপস্থিত থেকে মন কি বাত শুনে মত প্রকাশ করেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশব্যাপী দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আসামীয় বিজেপি সরকার জনগণের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং আগামীতেও রাজ্যের শাসনভার বিজেপির হাতেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুথ কমিটির সভানেত্রী ফরহানা বেগম লস্কর, মহিমউদ্দিন লস্কর সহ বহুদলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দা। যে মানুষ 11 বছরে উপলব্ধি করতে পারছে যে কেন্দ্রে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলাকালীন পুরা ভারতবর্ষে যে উন্নয়নের ধারা পুরা পরিবর্তন হয়েছে। বিরোধী দল আগে খালি ভাওতাবাজি দিয়েছে আর আমাদের গ্রামের আমাদের কোনো উন্নয়ন হয়নি। আর বিরোধী দলের কোনো প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লি থেকে যদি 100 টাকা দেওয়া হয় গ্রামে 1 টাকায়। আর আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নরেন্দ্র মোদীজির সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ দেওয়া হয় 2000 টাকা, দিল্লি থেকে 2000 টাকা ছেড়া হয় বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাকাউন্টে ডাইরেক্ট আয়। আমাদের রাজ্য সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় 1250 টাকা দেওয়া হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে 1250 টাকা আয়। প্রধানমন্ত্রী আবাস আপনারা দেখেছেন 1,60,000 টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আয়। সব প্রকল্প এখন আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে। আর প্রধানমন্ত্রী যখন 2014-তে যখন সরকার হয় কেন্দ্রে, প্রথম উনি কাজ করেছিলেন জিরো অ্যাকাউন্ট। আর এই জিরো অ্যাকাউন্টের মধ্যে আপনারা দেখেছেন ভারতবর্ষে যখন করোনা মহামারী হয় আমাদের এই জিরো অ্যাকাউন্টের মাধ্যমে 3 বার 500 টাকা। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ইউথস এগেইনস্ট সোশ্যাল এভেলস কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আজ কাছাড়ের গণিগ্রামের গ্লোবাল ইংলিশ স্কুলে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজন করা হয়। ডক্টর আশিক মৈন এবং অপটোমেট্রিস্ট অশিস দেবনাথ মোট 77 জন রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্যে 21 জন রোগীর ছানি শনাক্ত হয় এবং তাদের চৌধুরী আই হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে বিনামূল্যে অপারেশন করানো হবে। রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হবে। ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সম্পাদক অনুপ রায়, গাইডিং ল্যান্ড সঞ্জীব রায় এবং উপসভাপতি শায়েদ আহমেদ বরভুইয়া উপস্থিত ছিলেন। ইয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মান্না দাস ও ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী উপস্থিত ছিলেন। সঞ্জীব রায় স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষকে এই শিবির সফল করতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। সেদিন স্কুল কর্তৃপক্ষে মোহাম্মদ নাসিম আহমেদ বরলস্কর, মোহাম্মদ জাকির হোসেন লস্কর ও নাজমুল হোসেন লস্করের সহযোগিতায় ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কার্যসূচি হাতে নেওয়া হয় ও স্কুল প্রাঙ্গণে 10টি গাছের চারা রোপণ করা হয়। আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল লিটারেসি আসিকে তার সাথে লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজ আমরা এসেছি গণিগ্রাম গ্লোবাল হাই স্কুলে
তো এখন পর্যন্ত আমরা 72 জন পেশেন্টকে দেখা হয়ে গেছে, যাদের মধ্যে 21 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে। তো আমরা তার সাথে সাথে বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো আমরা আশা রাখছি আগামীতেও আমরা এরকম সুন্দরভাবে ক্যাম্প অর্গানাইজ করতে পারবো, এই বলে আমার প্রশাসন করছি। आज लायंस क्लब অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আমরা গণিগ্রাম পার্ট 3-তে গ্লোবাল ইংলিশ একাডেমি স্কুলে এসে আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করি। এখানে যে রোগীদের ছানি শনাক্তকরণ করা হয়েছে, ওনাদের ভিন্ন ভিন্ন ডেট দেওয়া হয়েছে যেন ওনারা অস্ত্রোপচারের জন্য চৌধুরী আই হসপিটালে যান। সাথেই যাদের ছানি শনাক্ত হয়নি এবং চোখের ভিন্ন সমস্যা রয়েছে, ওনাদেরকেও হসপিটালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে যেন ওনারা বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করে নিজের চক্ষু আবারও আগের মতো করতে পারেন। আজকে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং চ্যারিটেবল চ্যারিটেবল ট্রাস্ট উধারবন্দের শালগঙ্গা বোর্ডিং পাড়ায় ফিতা কেটে নবনির্মিত ফুডিং ব্রিজের উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম। রবিবার দুপুর 1টায় শালগঙ্গা বোর্ডিং পাড়ায় আনুষ্ঠানিক সভা করে বোর্ডিং পাড়ায় ফুডিং ব্রিজের উদ্বোধন হয়। এদিনের সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। বিধায়ক মিহির কান্তি সোম বক্তব্য দিতে গিয়ে বলেন, শালগঙ্গা প্রত্যন্ত এলাকায় বোর্ডিং পাড়ার সঙ্গে দিগর কাশীপুরের যোগাযোগের জন্য শালগঙ্গা নালার উপর 20 লক্ষ টাকা ব্যয়ের সাপেক্ষে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি নির্মাণ করতে উধারবন্দের দয়াপুর ব্রিজের পরিত্যক্ত লোহার পাত নিয়ে সংযোজন করায় 20 লক্ষ টাকায় নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে এবং শালগঙ্গা এলাকায় আরও এই ধরনের ফুডিং ব্রিজের নির্মাণ কার্য চলছে। আগামী দিনে এই কাজ অব্যাহত থাকবে। ছোট ছোট কাজগুলো পঞ্চায়েত প্রতিনিধিদের দিয়ে করাতে হবে। 15 ফুটের উপরে রাস্তার পরিধি হলে তবে পিডব্লিউডি দিয়ে করাতে হবে। তিনি আরো বলেন, 2008 সালে কংগ্রেস সরকারের আমলে শালগঙ্গা এলাকায় 40-50 লক্ষ টাকায় যেগুলো ব্রিজ হয়েছে, সেই ব্রিজগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সেই পরিত্যক্ত ব্রিজের পাশে আজ 20 লক্ষ টাকার বিনিময়ে নতুন করে নির্মাণ চলছে। গ্রাম বাগানের মানুষের কষ্ট থেকে মুক্তি দিতে মোদিজির প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামী দিনে দেশ আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে। জিনিস লাগানো, সেই বাগের কোনার যেটা, সেটাও কন্ট্রাক্টর নিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি নিয়মে কন্ট্রাক্টর ডিসমেন্টাল করে ওরাই নিয়ে যায়, কিন্তু আমরা সেটা নিতে দিইনি। বলেছি গ্রামের স্বার্থে আমরা কাজে লাগাবো, সেই হিসাবে আজকের দিনে এগুলো কাজে লাগিয়েছি। গতিকে এটা শুধু না, আরও পরবর্তী সময়ে আপনারা নিমন্ত্রণ পাবেন, সেই ব্রিজগুলো আপনারা দেখবেন একের পর এক কীভাবে কাজ হয়েছে এবং সেই ব্রিজের মানও দেখবেন। কংগ্রেস আমলে আজ থেকে 2008-এ যেগুলো ব্রিজ হয়েছে, আপনারা টিকল বাগানে গেলে দেখবেন বা পাতিমারা বস্তিতে 38 লাখ টাকা 40 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু ব্রিজ হিলছে, আর এই ব্রিজ হিলবে না। এই ধরনের কাজ করা হয়েছে। এই সরকার চাচ্ছে গ্রামের মানুষের সেবা করার জন্য পঞ্চায়েত থেকে যদি এটা কাজ করতে হয় 50 লাখ টাকার অধিক টাকা লাগবে, সেটা সম্ভব না। এক জায়গায় দিলে টাকা হবে না, লিমিটেড টাকা থাকে পঞ্চায়েত। এবং আমি আমার সামান্য যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আমি ইয়ে করে দিয়েছি, যাতে আগামী দিনে এই ধরনের কাজগুলো আমি করে যাব। আর খুব শীঘ্রই আমি চেষ্টা নিচ্ছি এই এলাকার যেরকম কষ্ট হচ্ছে এই দিকটা যাইতেই যেটাতে আছে সেটাকে আমি না ধরে রিপেয়ারিং কিছুটা করানো যায়, ওই দিকটার আমি রাস্তাটাকে একটু ওয়েডিং জনগণের কাছে চাইছি। এই এলাকার মানুষগণ যারা আছেন ওনাদের কাছে চাইছি আপনারা ল্যান্ড দেন। যে আমার এই ছোট ভাই আছে, তার বাড়ির এরিয়া যথেষ্ট জায়গা পড়েছে, ওকেও বলছি আমাকে ল্যান্ড দিতে। আমি আগামী দিনে ফেজ 1 ফেজ 2 করে আমি এনআরজিএসের মাধ্যমে যে স্যাংশন হয়েছে, যেটা আমার ওয়ার্ড মেম্বার জিতেছেন, সেইটা। বিশিষ্ট ইসলামী বক্তা তথা উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের বাসিন্দা হাজী মৌলানা তাজউদ্দিন বরভুইয়া প্রয়াত হলেন। রবিবার সকাল 8:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 60 বছর। তিনি মধুমেহ রোগে ভুগছিলেন। প্রয়াত মৌলানা একজন সুনামধন্য বক্তা ছিলেন। এছাড়াও আইজলের বড় মসজিদে তিনি ইমামতি করেন। দীর্ঘদিন সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। আরও কয়েক বছর সৈয়দপুর চরকি শাহ বাবা মসজিদেও ছিলেন। অমায়িক ব্যবহারে তাজউদ্দিন বরভুইয়া রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। রবিবার বিকেল 5টায় উত্তর কৃষ্ণপুর জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন?
মিস করবেন না আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে আপনার কানে দেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা বিনোদন খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায় আর সময় মিস হলে কি হবে নিশ্চিন্ত থাকুন পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা 10টা 11টা দুপুর 12টা 30 মিনিট ও বিকেল 3টা বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কংগ্রেস সভায় গেলে কাটা হবে সরকারি প্রকল্প, ভাইরাল অডিও ঘিরে তীব্র বিতর্ক। আমরা গরিব বলে ঘর পাই না, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় উপেক্ষিত চাতলার শতাধিক পরিবার। কিশোরনাথ জিন্দাবাদ স্লোগানে মুখর বরখোলা, বিজেপিকে প্রার্থী করার দাবি। ভূমিহীনদের নয়, জমির পাট্টা আদানি আম্বানিদের, বিজেপিকে তীব্র আক্রমণ গৌরব গগৈয়ের। শিলচরে চুরি গেল রয়্যাল এনফিল্ড মোটরবাইক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।